মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রীয় কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্ষমা না চাইলে নিজামীর ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর। এখন চলছে শেষ সময়ের প্রক্রিয়া, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউনিয়ন পরিষদে নির্বাচনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আতঙ্ক। পুরুষশূন্য গাইবান্ধার সাদুল্লাপুরের 3 গ্রাম পুলিশের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ। গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষোভ বাড়ছে মানুষের। সমন্বয়হীনতাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা, অস্বীকার কর্তৃপক্ষের। এবং জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বগুড়ার জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। নষ্ট হচ্ছে মূল্যবান দলিলপত্র, অভিযোগ করেও সুরাহা হয়নি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি শেখ জায়েদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর থেকেই সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব সদস্য। এছাড়া সাদা পোশাকে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। সকালে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ ইকবাল হাসান নিজামীর সাথে কারাগারে কথা বলেন। কয়েকটি সূত্র জানায়, ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। জল্লাদ রাজুকে কাশিমপুর থেকে আনা হয়েছে কেন্দ্রীয় কারাগারে। গত রাতে কয়েক দফা ফাঁসির মহড়া দেয়া হয়। এর আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে রায়টি ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, এখন কি অবস্থা সেখানকার? এখনকার অবস্থা আপনাকে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এখন থেকে 1 ঘন্টা আগে নিরাপত্তা পরিস্থিতি যা ছিল এখন নিরাপত্তা অনেকটাই বেড়েছে, আমি এটি আপনাকে জানাতে পারি। কারণ আমরা প্রথমে যেটি দেখেছিলাম দুপুরের পর থেকে যে কেন্দ্রীয় কারা ফটকের একদম সামনে 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, তো একদম এখন কারা ফটকের একেবারেই সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখছি আমরা। পুলিশ, র্যাব এবং জেল পুলিশ, এই 3 ধরনের যে নিরাপত্তা বাহিনীর সদস্য তারা এখন কারা ফটকের একদম সামনে অবস্থান নিয়েছেন। এবং হচ্ছে যে কারা ফটকের একদম সামনে যে ব্যারিকেডটি থাকে, তো আমরা এই মুহূর্তে যেটি দেখেছি এখন থেকে 15-20 মিনিট আগে যে ব্যারিকেডের পরিধি অনেকটাই বাড়ানো হয়েছে। এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে এই কেন্দ্রীয় কারাগারের দিকে আসার যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ একদিকে যে চকবাজার থেকে কেন্দ্রীয় কারাগারে আসার একটি রাস্তা এবং অপরদিকে হচ্ছে আপনার পলাশী থেকে যে কেন্দ্রীয় কারাগারের দিকে যে রাস্তা দুটি এসেছে, তো সেসব রাস্তাতেও আমরা খবর নিয়ে জেনেছি যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কারা ফটকের সামনে যে সড়ক সেখানে কিন্তু যানবাহন চলাচল এখনো পর্যন্ত চলছে, যানবাহন চলাচল এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। তো এখানে যারা কারা কর্তৃপক্ষ আছে কিংবা অন্যান্য যারা নিরাপত্তা সংস্থার লোকজন আছেন তারা যেটি বলছেন যে কোনো ধরনের পরিস্থিতির জন্য, অর্থাৎ দণ্ড কার্যকরের সরকারি নির্বাহী আদেশ যদি তাদের কাছে আসে তাহলে সেটি 2 ঘন্টার মধ্যেই দণ্ড কার্যকরের জন্য সব রকম প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন। তারা অপেক্ষা করছেন শুধুমাত্র সরকারি আদেশের জন্য। কারণ আপনি জানেন যে অন্যান্য অপরাধীদের ক্ষেত্রে জেল কোড অনুযায়ী জেল কর্তৃপক্ষই হচ্ছে আপনার দণ্ড কার্যকর করে, কিন্তু মানবতা বিরোধী অপরাধীদের ক্ষেত্রে আপনি জানেন যে সরকারি নির্বাহী আদেশেই তাদের দণ্ড কার্যকর করা হয়। তো এইরকম সব ধরনের প্রস্তুতি এখানে নিয়ে রাখা হয়েছে। আর একটা বিষয় আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তো সেই সময়টাতে আমরা নিরাপত্তা পরিস্থিতি যেমনটা দেখেছিলাম, এবারে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেড়েছে। এবং এর আগে আপনি জানেন যে এখানে এই ধরনের দণ্ড কার্যকরের আগে কিন্তু হচ্ছে জেল কর্তৃপক্ষ কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে চান না, কিন্তু এমনিতে তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমাদের তথ্য বিনিময় হয়। এর আগের রায়গুলোর ক্ষেত্রে আমাদের এরকমটা হয়েছে, কিন্তু এবারে যেটি দেখছি যে সংশ্লিষ্ট যে দপ্তরের বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এবার তথ্য খুব বেশি আমাদের কাছে দিচ্ছেন না। কারণ যেটি বলছেন যে সেটি হচ্ছে যে আজ এবার যার দণ্ড কার্যকর করা হবে তিনি জামায়াত ইসলামের আমির, একজন দলের যেহেতু প্রধান, তো সেই কারণে তারা নিরাপত্তার কড়াকড়িটা অনেকটাই বাড়িয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ধরনের প্রস্তুতি এখানে নিয়ে রাখা হয়েছে
যেটা আমি আপনাকে বলেছিলাম। তো এখন শুধুমাত্র হচ্ছে সরকারি আদেশের জন্য অপেক্ষা। তবে এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে দণ্ড কার্যকরের আগে কিছু লক্ষণ আমরা দেখি, তো সেই লক্ষণগুলো কিন্তু আজকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো কেন্দ্রীয় কারা ফটক থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। জায়েদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় কারাগার। কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বিভিন্ন খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের ভেতর বা বাইরে যত চাপই আসুক যুদ্ধাপরাধীদের বিচার হবে। আমাদের যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো আমরা সম্পন্ন করার জন্য আমরা একের পর এক করে যাচ্ছি। উনি হয়তো এখনো বলতে পারেন যে আমি ক্ষমা চাবো, যদি চান মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে, মহামান্য রাষ্ট্রপতি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মানে প্রতিপালন হবে। যদি না চান তাহলে যে কোনো সময় হয়ে যাবে। পাকিস্তান থেকে প্রতিক্রিয়া জানিয়েছিল, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাই কমিশনকে তার মানে প্রতিবাদ জানানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যাই বলুক, জনগণের কাছে আমরা ওয়াদা করে আসছিলাম যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, আমরা সেই ওয়াদা আমরা পালন করছি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আধুনিক আইনে মৃত্যুদণ্ড না থাকলেও মানবতা বিরোধী হত্যা ধর্ষণের বিষয়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় তা বাস্তবায়ন করা হচ্ছে। দুপুরে আইন মন্ত্রণালয়ে সুইডেনের আইন ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহান্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বৈঠকে সন্তোষজনক আলোচনার বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। The trial of war criminals is an ongoing process and it will continue. যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি চলমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। আধুনিক আইনে মৃত্যুদণ্ডের বিধান না থাকলেও হত্যা ধর্ষণের দায়ে মানবতা বিরোধী বিচারের আইনে মৃত্যুদণ্ড বলবৎ আছে বলেই তা বাস্তবায়ন করা হচ্ছে। For war criminals, murder, rape, where capital punishment exists, it will remain. ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে গাইবান্ধার সাদুল্লাপুরের 3টি গ্রাম। এদিকে আসামি গ্রেপ্তারের নামে মধ্যরাতে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে আমি বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে যাওয়ার পরে বাক্সতে চোটাইলো, জিনিস জানা যা ছিল ভাঙলো। বাক্সটা চোটানোর পর তারপরে বাক্স আবার খুললো। খোলার পরে ওখানে 5 ভরি গহনা ছিল, তাকে নিল। ছাদ পিটানোর জন্য 2 লাখ টাকা ছিল, তাকে নিল। এভাবেই পুলিশের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাইগ্রামের গৃহবধূ সাফিয়া বেগম। শুধু তিনিই নন, এমন অভিযোগ সাইগ্রাম সহ পার্শ্ববর্তী গোবিন্দপুর ও ইসলামপুরের বাসিন্দাদেরও। তাদের অভিযোগ, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ। আসামি ধরার নামে প্রতি রাতে হামলা চালিয়ে বাড়িঘর তছনছ করা হচ্ছে। এই অবস্থায় পুলিশের নির্যাতনের ভয়ে পুরুষেরা পালিয়ে বেড়ালেও সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটছে নারীদের। আমাদের চুলা পর্যন্ত ভেঙে রেখে গেছে যে আমরা কোথায় রান্না করে খাবো। আমাদের স্বামীরা নাই, আমরা খুব ভয় করছি। একটি ওরা আমাদের ঘরে যা যত আছে নিয়ে টিয়ে গেছে, সবকিছু ভাঙছে। আমরা জীবনেও দেখিনি এইরকম লুটপাট করে নিয়ে গেছে। গহনা গাটি বাক্সের ভিতরে যা ছিল সব বার করে নিয়ে গেছে। এটার কি অধিকার আছে? আমরা বিচার চাই, পুলিশের বিচার চাই আমরা। তবে পুলিশের কর্মকর্তাদের দাবি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই। এরকম অভিযোগ সত্য না। আমরা আসলে এরকম কোনো অভিযান চলেনি, কোনো মারপিট অথবা লুটপাটের ঘটনা ঘটেনি। আর যদি কেউ দোষী হয় তাকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে। বাট যারা সাধারণ হিন্দু মানুষ, তাদের কোনো ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই। গত 7 মে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে 12 পুলিশ সদস্য আহত ও 2টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় 8 মে ধাপেরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামকে প্রধান আসামি করে 4000 জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় 2টি মামলা করে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরো থাকছে। নরসিংদীতে সন্তান হত্যার দায়ে মা সহ 2 জনের ফাঁসির আদেশ। গাজীপুরে শাশুড়ি হত্যা মামলায় ছেলের বউয়ের মৃত্যুদণ্ডাদেশ। আগামী জুন জুলাইয়ের মধ্যে নতুন করে আরো 13টি পণ্য পরিবহন, সংরক্ষণ ও বিপণনে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। দুপুরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এ সময় চীনা রাষ্ট্রদূত সহ বিদেশি একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন।
20 লক্ষ বেল পাটের অভ্যন্তরীণ ব্যবহার কিন্তু আমরা একটা বাজার সৃষ্টি করেছি। এখন এই 6টা পণ্যের সাথে নতুন করে কিন্তু আরো 13টা পণ্য আমরা যোগ করতেছি এবং এই 13টা পণ্যে যোগ করলে আরো হয়তো দেখা যাবে 20 লক্ষ বেল অভ্যন্তরীণ বাজারে আমরা পাটের বাজার সৃষ্টি করতে পারলাম। চীনের রাষ্ট্রদূত তাকে নিয়ে আমরা জামালপুর সফর করেছি এবং আজকে এই জায়গায় জুট মিল পরিদর্শন করলাম। আমরা সালা বস্তা চটের মধ্যে আর থাকছি না, আমরা পাট থেকে এখন 135 প্রকারের বহুমুখী পণ্য কিন্তু আমরা তৈরি করছি। বর্ষা মৌসুম ও রোজার ঈদের আগেই দেশের সব মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সিরাজগঞ্জে শাহজাদপুর এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। গত কয়েক বছরের তুলনায় রাস্তায় জনগণের ভোগান্তি অনেক কম। রাস্তা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো এবং রাস্তা ঘুরছে। আমি আশা করি যে এবার জনগণের ভোগান্তি একেবারেই গত কয়েক বছর তুলনায় অনেক কম হবে। দেশের গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে সাধারণ মানুষ। অধিকাংশ এলাকায় নিয়মিত 4-5 বার বিদ্যুৎ গেলেও কোথাও কোথাও গড়ে 5 ঘন্টাও থাকছে না সরবরাহ। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে লোডশেডিং কমছে না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হলেও সংকট নেই বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। সূর্যের আগুনে পুড়ছে স্ত্রীর শরীর। ঢাকার ধামরাই উপজেলার গাওয়াইল গ্রামে 24 ঘন্টায় গড়ে 5 ঘন্টাও বিদ্যুৎ না থাকায় পরিশ্রান্ত স্বামীও। বৈদ্যুতিক পাখার আশা ছেড়ে তাই সহানুভূতির চোখ রাখছেন স্ত্রীর দিকে। বিদ্যুতের বিরামহীন লুকোচুরি থেকে শহুরে জীবন কিছুটা স্বস্তি পেলেও যন্ত্রণার সাগরে ভাসমান দেশের গ্রামীণ জনপদ। ধানের যখন শেষ আইসাল তখনও কারেন্ট থাকে নাই, ধান আইসে ওখানে নদীর ঠেলায় থাকুন জানা। গ্রামের বিদ্যুৎ অফিসে যে ফোন দেয় গ্রামের লোক, তো সেটাই ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, পরবর্তীতে সে নাম্বার আর পাওয়া যায় না খুঁজে। প্রচন্ড গরমেও বিদ্যালয়ে আসা বন্ধ করেনি এসব কোমলমতি শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের দাবি স্কুল চলাকালীন সময়ে আধা ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না তারা। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন। বিদ্যুৎ না থাকায় বাচ্চাদের পড়াইতে অনেক সমস্যা হচ্ছে, বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো মতে ঘরে ধান উঠালেও নিয়মিত সেচের অভাবে অস্থিরতায় দিন পার করছেন উঠতি ফসলের চাষিরা। বিদ্যুৎ আপ ডাউন হয়, আর এই যে মোটরটা করছি 2-3 নষ্ট হয়ে গেল। ভুট্টা খেতে পাট খেতে খুব পানির প্রয়োজন, পানি ঠিক মতো দিতে না পারা কারেন্টের অভাবে আমাদের ফসলে অর্ধেক ধান অর্ধেক চিটা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই অতীতের মতোই দেখা দিচ্ছে তীব্র লোডশেডিং। একটা মনিটরিং ইউনিট করে এই জ্বালানি সরবরাহটা নজরদারি করা হয় এবং টাইম টু টাইম বিদ্যুৎ উৎপাদনটাকে মনিটরিং এর আওতায় আনা হয়, তাহলে আমি মনে করি যে খুব সমস্যা হওয়ার কথা না। সংকট নেই দাবি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে ঝড়ের কারণে দেশের কোথাও কোথাও সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। যেহেতু আপনার সেচ মৌসুম নাই এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে আমাদের চাহিদা আপনার 4000 কাছাকাছি থাকবে। আমরা আশা করছি এই পরিমাণ বিদ্যুৎ পাওয়াটা আমাদের জন্য কঠিন হবে না। প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় ঘটে দ্রুততার সাথে এটাকে কাটিয়ে ওঠার জন্য এবং মানুষকে বিদ্যুৎ সরবরাহ যথাশীঘ্র করার জন্য আমাদের নির্দেশনা থাকে। তবে আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে এখনই যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 15 জানুয়ারি গৃহকর্তা পারভেজ তার স্ত্রী ও মাকে রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকালে ঘরের ভেতর থেকে পারভেজের মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী রোজিনা বেগম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। এক পর্যায়ে শাশুড়িকে হত্যার কথা স্বীকার করে পুত্রবধূ রোজিনা বেগম। এ ঘটনায় গৃহকর্তা পারভেজ বাদী হয়ে তার স্ত্রী রোজিনাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।
পুত্রী পারভীনকে হত্যা করার দায়ে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মামলাটি সন্দেহভাবে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। এদিকে নরসিংদীতে শিশু সন্তান হত্যার দায়ে মা ও তার প্রেমিকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শাহিনুদ্দিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2011 সালের 5 অক্টোবর বিকেলে সানাউল্লাহ পাশের বাড়িতে পূজা দেখতে গিয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 2 দিন পর উত্তরচর পাড়ার পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ সানাউল্লাহর মা ও তার কথিত প্রেমিক হানিফকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে মামলার দীর্ঘ কার্যক্রম শেষে অতিরিক্ত দায়রা জজ এ মৃত্যুদণ্ডাদেশ দেন। পাশাপাশি অভিযুক্তদের 10,000 টাকা অর্থদণ্ডও দেয়া হয়। আসামি হানিফ এবং জাহানারার মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন রাষ্ট্রপক্ষ থেকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং অবিলম্বে এই রায় কার্যকর করার জন্য সরকারের নিকট আবেদন জানাই। ময়মনসিংহে ত্রিশালে ডাকাতি ও গৃহকর্তা রমজান আলী হত্যা মামলায় 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই আদেশ দেন। মামলার সূত্রে জানা যায় 2003 সালের 23 সেপ্টেম্বর রাতে একদল ডাকাত রমজান আলীর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যার পর স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট করে পালিয়ে যায়। পরে 31 সেপ্টেম্বর নিহতের ছেলে আরিফ রব্বানী বাদী হয়ে 10 জনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেন আদালত। এদিকে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী 25 মে নির্ধারণ করেছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাউসার আলম এ তারিখ নির্ধারণ করেন। এর আগে সকালে আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। 2 পক্ষের শুনানির পর 5 আসামির জামিন নামঞ্জুর করে তাদের আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া মামলার অপর 2 আসামির চার্জশিট গ্রহণ করেননি আদালত। পরে মামলার চার্জশিট শুনানি ও জামিন শুনানির জন্য আগামী 25 মে পরবর্তী তারিখ ঘোষণা করা হয়। 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাহুবলের সুন্ডাটিকি গ্রাম থেকে 4 শিশুকে অপহরণ করা হয়। 5 দিন পর গ্রামের একটি খালের পাশে মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বাংলার সময় আরো থাকছে। সিলেটে আরও একটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নোটিশ দেয়া হয়েছে কয়েকটি ভবন মালিককে। যশোরে একটি গির্জায় ডাকাতির সময় গণপিটুনিতে মোশাররফ হোসেন নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 3 জন। গতরাতে ঝিকরগাছা উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে শিমুলিয়া গির্জায় হামলা চালায় 30-35 জনের ডাকাত দল। এ সময় ছাত্র হোস্টেলে থাকা 11 শিশুকে বেঁধে ফাদারের বাড়ি ঘরে হামলা চালায় তারা। 4টি ঘরে ভাঙচুরও চালানো হয়। এ সময় ফাদার আনন্দ সেবাস্তিয়ান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা 4 জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে ডাকাতি নয়, নাশকতার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন গির্জার ফাদার। আমাদের আরও কয়েকটি গির্জায় এ ধরনের হামলা চলছে, ঢাকা এবং আমাদের ববরপাড়া কাঠপাইডাঙ্গা গির্জায়। এবং এখানেও যে হামলা হয়েছে শুধু ডাকাতি নয়, আমার মনে হয় পিছনে কোনো অভিসন্ধি আছে। যে 4 ডাকাত গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে লুণ্ঠিত 1,70,000 টাকার ভিতরে 42,220 টাকা উদ্ধার হয়েছে এবং তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ওখান থেকে সিজ করা হয়েছে। বিএনপি জনগণের উপর নির্ভরশীল নয় এবং জনগণের প্রতি দলটির কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি বরাবরই ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে আসছে বলেও জানান তিনি। দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি কখনো জনগণের
উপর নির্ভরশীল না, জনগণের প্রতি তাদের আস্থা কখনো ছিল না, এখনো নেই। বিএনপি কিন্তু বরাবরই তারা ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করার চক্রান্ত করে আসছে। আমরা যেটা আগে বলেছি যে বিএনপি সরকারকে পতন ঘটানোর জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যে মোসাদের সঙ্গে তাদের যে সম্পর্ক তৈরি করা এবং এখানে এই সরকার উৎখাতের জন্য তাদেরকে কাজে লাগানোর জন্য মোসাদের সহায়তা নেওয়ার যে অপচেষ্টা, এটা একটা বড় প্রমাণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে গ্রীষ্মের ছুটিতে আজও 18তম দিনের মতো মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। এতে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ অংশ নেয়। আধ ঘন্টার এই মানববন্ধনে বক্তারা বলেন, 1971-এ বুদ্ধিজীবী হত্যার মতো এখন বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধি চর্চার শিক্ষকদেরও হত্যা করা হচ্ছে। বারবার এই ধরনের হামলায় বিশ্ববিদ্যালয়ের সুস্থ জ্ঞান চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তারা। শিক্ষক সমিতি জানিয়েছে, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। যে মানুষটি আসলে গান চর্চা করবেন, যে মানুষটি আসলে পড়াশোনা করবেন, সৃষ্টি করবেন, লেখালেখি করবেন, সেই মানুষটিকে হত্যা করা মানে কি একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়া না? হত্যাকারী কয়েকজন মানুষ, গুটি কয়েক মানুষ, তাদেরকে আসলে কোণঠাসা করা আমাদেরই দায়িত্ব। এই বিশ্ববিদ্যালয়ে আরো 3 জন শিক্ষক হত্যাকাণ্ড হয়েছে, তাদের বিচার হয়নি তো। সেই ধারাবাহিকতায় এই বিচারহীনতা আজকের এই হত্যাকাণ্ডের আরো সাহস তারা পেয়ে যায়। দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা পর্যন্ত আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা অব্যাহত রাখব। বিশ্ববিদ্যালয় বিরোধী একটা চক্র বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্য এই ধরনের তৎপরতায় লিপ্ত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয় পরিবার একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত 3 তলা সিটি মার্কেটটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। দুপুর 12টার দিকে শহরের বন্দরবাজার এলাকায় ভবনটির 3য় তলা ভাঙার কাজ শুরু হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন আগে দিঘি ভরাট করে সিটি মার্কেটটি নির্মাণ করা হয়। এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেবে যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে মার্কেটটির 3য় তলায় যেসব দোকান রয়েছে তা ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া সিলেটের অন্যান্য যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলোও ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময় ব্যক্তি মালিকানাধীন ভবনগুলো স্ব-উদ্যোগে ভেঙে ফেলার আহ্বান জানান তিনি। সিলেটের 30 থেকে 32টি ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণার পরও মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে বগুড়ার জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জরাজীর্ণ এই ভবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে শুধু প্রাণহানি নয়, নষ্ট হয়ে যাবে জেলার 12টি উপজেলার ভূ সম্পত্তির সব দলিল। এই অবস্থায় বারবার চিঠি লেখার পরও কোনো সুরাহা হচ্ছে না নতুন ভবন নির্মাণের। আর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন হলেই কাজ শুরু হবে নতুন ভবন নির্মাণের। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম রবি। 1940 সালে বগুড়া শহরে জলশ্বরী তলায় নির্মিত এই ভবনটিকে 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বগুড়া পৌরসভা। এরপর গণপূর্ত বিভাগ 2015 সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র অফিস সরিয়ে নিতে পত্র দেয়। কিন্তু এত দলিলপত্র নিয়ে ঝুঁকির মধ্যেই কাজ করছেন দলিল লেখক সহ অফিসের প্রায় 500 কর্মকর্তা ও কর্মচারী। পুরাতন ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই জায়গাটা অত্যন্ত সংকীর্ণ। আমাদের জনসংখ্যা হিসাবে এখানে আমাদের এই জায়গাটা সংকুলন হয় না। আমাদের যাওয়ার এখনো কোনো প্লেস এখনো পাওয়া যায়নি ভালোভাবে, সেজন্য আমরা যেতেও পারতেছি না। আর এই ভবনটা ঝুঁকিপূর্ণ, অনেকটাই ঝুঁকিপূর্ণ, তারপরেও আমাদের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। অফিস স্থানান্তর করতে বলা হলেও সুবিধা মতো জায়গা বাড়ি ভাড়া না পাওয়ায় অন্যত্র যেতে পারছেন না বলে জানান রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা। দুঃখের বিষয় যে আমাদের প্রায় 10,000 বর্গফুট জায়গার প্রয়োজন এই মূল্যবান রেকর্ডপত্র রাখার জন্য। এইরকম কোনো ভবন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, ফলে এই অফিসটি স্থানান্তর করা খুব দুঃসাধ্য হয়ে পড়েছে। আমাদের জীবনে ঝুঁকি নিয়ে আমরা অফিস পরিচালনা করতেছি। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে রেকর্ড যদি নষ্ট হয় তাহলে এই এলাকায় মারামারি থেকে শুরু করে অনেক ধরনের
সমস্যা সৃষ্টি হবে। গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানান, নতুন ভবনে প্রস্তাবপত্র পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। অনুমোদন প্রক্রিয়ায় আছে, অনুমোদন হলেই এটার কাজ শুরু করতে পারবো, তবে স্পেসিফিক টাইম পিরিয়ডটা আমার জানা নেই। জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য মতে 1986 সাল থেকে এ অফিসে এখন পর্যন্ত প্রায় 12 লাখ বালাম বই সংরক্ষিত রয়েছে। গত অর্থ বছরে এ জেলার রেজিস্ট্রি অফিস থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। খুলনায় হরিণের চামড়া সহ রবিউল নামে একজনকে আটক করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় দাকোপ উপজেলা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গতকাল সন্ধ্যার দিকে মুজামনগর বাজারের খেয়াঘাট এলাকায় রবিউল শেখের কাছে পাচারের জন্য হরিণের চামড়া রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে 2টি হরিণের চামড়া জব্দ করা হয়। আটক রবিউল সুন্দরবনে ফাঁদ পেতে ও বিষ টোপ দিয়ে হরিণ ও বাঘ শিকার করত বলে জানায় র্যাব। রাজশাহীর দুর্গাপুরে পুকুর কেটে বন্ধ করে দেওয়া হয়েছে নদী থেকে বেরিয়ে আসা খাড়ি বা খালের পথ। কৃষকদের অভিযোগ, এতে বিলের জমি থেকে পানি বের হতে না পারায় ফসল চাষ করতে পারছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুকুর মালিকরা। আর লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আব্দুল সালামের ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা নদীর 4টি বিলের একটি চৌপুকুরিয়া গ্রামের সাতকান্দারা বিল। সম্প্রতি এ বিল ও নদীর সাথে যুক্ত খাড়ির মুখে খনন করা হয়েছে 9টি পুকুর। তাতে বন্ধ হয়েছে বিল থেকে পানি বেরোনোর 3টি পথ। এতে বিলের একদিকে শুকনো, অন্যদিকে পানিবন্দী রয়েছে 300 বিঘা জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন 3 ফসলি জমির অধিকাংশ কৃষক। আর বৃষ্টি হলে অন্য জমিগুলোও ডুবে যাবার শঙ্কায় পানি নিষ্কাশনের দাবি কৃষকের। পুকুরের পরবর্তী যেসবগুলো জমি আছে সেই জমিগুলো সুন্দরভাবে এখন পানি বাইরে থাকে, কোনো ক্ষেতের উপযোগী না। কালভারটা বন্ধ করে দেয়, ডিবের পানি আসতে না, এই জমিটা তো ফসল হচ্ছে না। পানি যদি না নামে এই ধান লাগাচ্ছি এটা ডুবে যাবে। তবে পুকুরের সাথে সংশ্লিষ্টরা বলছেন, শুধু তারাই নন, এজন্য দায়ী পুকুরের ভাগিদার জমির মালিকরাও। এটা তো পড়ে থাকা জমি, এটা তো ধান করতে পারতো না, তার বদলে এটা পুকুর কাটিছে। পানি বাইরে হচ্ছে না, এখন তো আপনার জমি আপনি আমাকে দিয়েছেন, এখন তো এই দায়িত্ব আর আমি নেই। প্রশাসন বলছেন, এ বিষয়ে তৎপর রয়েছেন তারা। লিখিত অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ তার নিজ জমিতে ইচ্ছামতো এমন কিছু করতে পারবে না যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। উপজেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে দুর্গাপুরে ব্যক্তি মালিকানায় পুকুরের সংখ্যা 6129টি, যার অধিকাংশই ফসলি জমিতে কাটা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বন্দরনগরী চট্টগ্রামে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে স্কুলের শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। স্কুলকে কলেজে রূপান্তরের 8 বছরেও নিয়োগ দেওয়া হয়নি শিক্ষক। এতে একদিকে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে 2 দিকে পাঠদান করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। বিস্তারিত থাকছে পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে 1836 সালে গড়ে ওঠা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। স্বাধীনতার পরও শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সব ধরনের পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। নগরীতে কলেজ সংকট কাটাতে সরকার 2008 সালে কলেজিয়েট স্কুলকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করে। এক্ষেত্রে প্রতি বছর বিজ্ঞানে 80 ও ব্যবসায়িক শিক্ষায় 80 জন সহ মোট 160 জন এই কলেজে ভর্তির সুযোগ পায়। কিন্তু কলেজে উন্নীত হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও আলাদা কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ছেলেগুলা মূলত যতটুকু পাওয়ার দরকার আমাদের থেকে পড়ালেখার ব্যাপারে আমরা অতটুকু দিতে পারি না, যেহেতু স্কুলের শিক্ষক দিয়েই কলেজটা চালাইতে হয়। একই শিক্ষক স্কুল এবং কলেজে টানা পাঠদান করায় মানসম্মত শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কলেজের জন্য বাড়তি শিক্ষক দেওয়া হয় নাই, এজন্য শিক্ষকদের রুটিনের মধ্যে অতিরিক্ত ক্লাস হিসেবে আমরা নিচ্ছি। শিক্ষক স্বল্পতা মূলত এই কারণে আমাদের ক্লাসের কিছু মানের সমস্যা হচ্ছে। অন্যান্য কলেজে একটা সাবজেক্টের জন্য হয়তো দেখা যায় কি 10-12টা বা এর চেয়ে বেশি শিক্ষক থাকে, কিন্তু আমাদের এখানে এক সাবজেক্টের জন্য 2টা বা 3টা শিক্ষক। শিক্ষকরাও বলছেন, কলেজের শিক্ষার মান বাড়াতে শিক্ষক সংকট কাটানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। স্কুল এবং কলেজ দুটো একসাথে করতে গিয়ে আসলে সত্যিকার আমরা কলেজকে তেমন একটা দিতে পারতেছি না। তার জন্য আমাদের শিক্ষক দেওয়া খুবই প্রয়োজন। প্রতিটা বিষয়ের শিক্ষক এখানে থাকার দরকার, ছেলেদের সাথে স্কুলের সাথে।
সেটা আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে বিবেচনা করবে। নগরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৮০টি কলেজে অধ্যয়নের সুযোগ পায় ৩৮,০০০-এর মতো শিক্ষার্থী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সকালে মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বড় ভাই মজিবুর রহমান খোকন এবং ছোট ভাই আজিবর রহমান মোহনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে খোকন বাড়ির পাশের একটি আম বাগানে গেলে মোহন তাকে মারধর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। আজিবর রহমান মোহনের সাথে তার পরিবারের প্রায় সকল সদস্যেরই জমির জায়গা নিয়ে বিরোধ ছিল, মনোমালিন্য ছিল। আজকে তার ভাই মুজিবুর রহমান খোকনের সাথে বিরোধের এক পর্যায়ে যেভাবেই হোক স্ট্রোক করে বা তাকে চর মারার কারণে, মনোকষ্টের কারণে বা যেভাবে হোক মারা গেছে। কিভাবে মারা গেছে এটা আমরা পিএম রিপোর্ট না পাইলে আমরা বলতে পারবো না। শুধুমাত্র কার্যকর উদ্যোগের অভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে কাজে লাগানো যাচ্ছে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যাহত হচ্ছে পর্যটন শিল্পের বিকাশ। তবে জেলা প্রশাসনের দাবি, পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সোজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের মাত্র ৩ কিলোমিটার অংশকে পর্যটনের কাজে লাগানো সম্ভব হয়েছে। পর্যটকরা মাত্র ৬টি পয়েন্টে সমুদ্রের কাছাকাছি আসতে পারে, আর সৈকতের বাকি অংশ এখনো অব্যবহৃত পড়ে আছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, সরকারি বেসরকারি উদ্যোগে পুরো সৈকত এলাকার চিত্রই পাল্টে দেওয়া সম্ভব। থাইল্যান্ডের পাতায়া কিংবা কোরাল আইল্যান্ড হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ। সব জায়গায় ছোট ছোট বিচকে প্রপার ইউটিলাইজ করে হিউজ ইনকাম করছে সরকারিভাবে, বাট আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার, বাট এখানে আমরা ওরকম ভাবে ইউটিলাইজ করতে পারছি না। যদি সরকার উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রম, বিভিন্ন ধরনের বিনোদনমূলক উদ্যোগ যদি নেয়, তাহলে বিভিন্ন ধরনের পর্যটক আমাদের এখানে প্রচুর পরিমাণে আসা শুরু করবে। সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়ে যদি পরিকল্পনা নেওয়া যায়, তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে মনে করেন হোটেল মালিক সমিতির এই নেতা। এটা কিভাবে ইউজ করলে পর্যটকরা, বিদেশি পর্যটকরা বাংলাদেশি মুখী হবে, এরকম যদি একটা পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় বৈদেশিক মুদ্রা যেভাবে অর্জন হবে, আমাদের যে অব্যবহৃত বীজটা ব্যবহৃত হবে। তবে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দাবি, পুরো সমুদ্র সৈকত ও দ্বীপগুলোতে যাতে পর্যটনের বিকাশ ঘটে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিনোদনের পাশাপাশি একটা মনোতৃপ্তি নিয়ে এই জেলা কিংবা এই সৈকত থেকে যাতে তারা ফিরে সুখদ স্মৃতি যাতে নিয়ে ফিরে যেতে পারে, সেই জন্য সরকার এবং জেলা প্রশাসন সর্বতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে বছর জুড়ে কক্সবাজারে 10 লাখেরও বেশি পর্যটক ভ্রমণে আসেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁয় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সকালে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় এই কার্যক্রমে জেলার ধান চাল ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। চলতি বছর নওগাঁয় 23 টাকা কেজি দরে 25,545 মেট্রিক টন ধান এবং 28 টাকা কেজি দরে 9,741 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। বাজারে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্রের সয়লাবে চাহিদা কমেছে মাটির তৈজসপত্রের। এছাড়া পুঁজি স্বল্পতা সহ নানা সমস্যায় হুমকির মুখে পড়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন মৃৎশিল্পীরা। জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা জনপদটি স্থানীয়ভাবে পালপাড়া নামে পরিচিত। দীর্ঘদিন ধরে মাটির বিভিন্ন তৈজসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন এখানকার বাসিন্দারা। একসময় এখানকার তৈজসপত্র বিক্রি হতো টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ ও মানিকগঞ্জ সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায়। তবে বর্তমানে বাজারে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের বিভিন্ন তৈজসপত্র আসায় চাহিদা কমেছে মৃৎশিল্পের।
পাশাপাশি কাঁচামালের মূল্য বৃদ্ধি ও পুঁজি স্বল্পতার কারণে বাপ দাদার ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে অনেকে যোগ দিচ্ছেন অন্যান্য পেশায়। তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তারা। জামালপুরের মিলানদহে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী। এদিকে আয়োজকরা বলছেন, হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। জেলার 5টি উপজেলার 12টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলার শত শত মানুষ ভিড় জমান এই খেলা দেখতে। এখানে আমরা গরু দৌড় খেলা দেখতে এসেছি। অনেক আগে শুনেছি যে এখানে অনেক কিছু হতো, কিন্তু এখনো প্রায় এগুলো উঠে গেছে। আমাদের যে বয়সে যারা ছোট তারা বুঝতে পারবো না যে চঙ্গ দেওয়ার বলতে কি আছে, ঘোড় দৌড় বলতে কি আছে, নৌকা বাইচ কি, এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এখানে প্রতি বছর ময়দাবার হয়, আমরা যাতে আগামী বছর সেগুলো দেখতে পারি সে আমরা আশা করছি। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসা গরু দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে আগামীতে আরো বড় আকারে আয়োজন করা হবে জানালেন আয়োজকরা। এক সময় এগুলা নিয়ে গ্রামগঞ্জের মানুষ মেতে থাকতো। আমরা চেষ্টা করতেছি, গত 2-3 বছর যাবত আমরা এটা চেষ্টা করতেছি এই খেলাটাকে ধরে রাখার জন্য। আশা করি ইনশাল্লাহ আগামীতেও আমরা আরো বড় ধরনের আয়োজন করব। খেলা চূড়ান্ত পর্বে ইসলামপুর উপজেলার মিজান বয়তিকে হারিয়ে বিজয়ী হন মেলান্দহ উপজেলার লাবলু বয়তির দল। সময় সংবাদ, জামালপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রীয় কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্ষমা না চাইলে নিজামীর ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর, এখন চলছে শেষ সময়ের প্রক্রিয়া, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্ক। পুরুষ শূন্য গাইবান্ধার সাদুল্লাপুরের 3 গ্রাম। পুলিশের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ। গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষোভ বাড়ছে মানুষের, সমন্বয়হীনতাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা, অস্বীকার কর্তৃপক্ষের। এবং জরাজীর্ণ ভবনের ঝুঁকি নিয়ে চলছে বগুড়ার জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। নষ্ট হচ্ছে মূল্যবান দলিলপত্র, অভিযোগ করেও সুরাহা হয়নি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।